হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 12 এর সেমিস্টার 3 অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস থেকে এমসিকিউ প্রশ্নোত্তর। আমরা এর আগে আলোচনা করেছি ভোকেশনাল স্কিলের 3টে ইউনিট থেকে সমস্ত এমসিকিউ এবং এমপ্লয়াবিলিটি স্কিলের ইউনিট 1 থেকে এমসিকিউ। আজকে শুরু করব সেলফ ম্যানেজমেন্টের থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে। তাহলে আমরা দেখে নেব যে সেলফ ম্যানেজমেন্ট স্কিলের কয়টা সেশন আছে। এখানে দেখো সেলফ ম্যানেজমেন্ট স্কিল, এখানে 3টে সেশন আছে। প্রথম সেশন মোটিভেশন অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড, দ্বিতীয় সেশন রেজাল্ট ওরিয়েন্টেশন, 3 নম্বর সেশন সেলফ অ্যাওয়ারনেস। তাহলে আমরা এই 3টে সেশন থেকে আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তার আগে তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো শুরু করি। প্রথম সেশন মোটিভেশন অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড, এখান থেকে কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে দেখি। তাহলে দেখো ইউনিট 2 সেলফ ম্যানেজমেন্ট, তার আন্ডার 3টে সেশন বললাম আমরা। প্রথম সেশন হচ্ছে মোটিভেশন অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ অনুপ্রেরণা এবং ইতিবাচক মনোভাব। প্রথম প্রশ্ন দেখো, মোটিভেশন বা অনুপ্রেরণা বলতে কি বোঝায়? অপশনগুলো দেখো, অপশনগুলো আছে যে কাজ এড়িয়ে যাওয়ার প্রবণতা, আর দেখো খ অপশন আছে কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজ করার প্রেরণা, আর গ আছে অন্যের উপর নির্ভরশীলতা, আর ঘ আছে বিশ্রাম নেওয়ার ইচ্ছে। তাহলে মোটিভেশন বা অনুপ্রেরণা বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যে কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজ করার প্রেরণা। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। 2 নম্বরের প্রশ্ন আছে যে পজিটিভ অ্যাটিটিউড বা ইতিবাচক মনোভাব কি? তাহলে অপশনগুলো দেখো, সবকিছুর প্রতি নেতিবাচক চিন্তা ভাবনা, তারপরে আছে সমস্যা দেখলে কাজ ছেড়ে দেওয়া, তারপরে আছে পরিস্থিতির ভালো দিক খুঁজে নিয়ে আশাবাদী থাকা, আর ঘ অপশন আছে অন্যকে দোষ দেওয়া। তাহলে কোন অপশনটা সঠিক উত্তর হবে? পজিটিভ অ্যাটিটিউড অর্থাৎ ইতিবাচক মনোভাব কি? তাহলে 2 এর সঠিক উত্তর হবে অপশন গ, পরিস্থিতির ভালো দিক খুঁজে নিয়ে আশাবাদী থাকা। এরপরে 3 নম্বরের প্রশ্ন যে একজন অনুপ্রাণিত ব্যক্তি সাধারণত কি করেন? লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের চেষ্টা করেন, না সব সময় কাজ এড়িয়ে চলেন, না ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে হাল ছেড়ে দেন, না অন্যের উপর সব সময় নির্ভর করেন। তাহলে 3 এর সঠিক উত্তর হবে অপশন এ, লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের চেষ্টা করেন। 4 নম্বরের প্রশ্ন মোটিভেশনের প্রধান উদ্দেশ্য কি? অপশনগুলো দেখো, ব্যক্তিকে লক্ষ্য অর্জনে উৎসাহিত করা, খ হচ্ছে কাজের প্রতি অনীহা তৈরি করা, গ হচ্ছে ব্যক্তিকে হতাশ করা, আর ঘ হচ্ছে দায়িত্ব এড়িয়ে যাওয়া। তাহলে 4 এর সঠিক উত্তর হবে অপশন এ, ব্যক্তিকে লক্ষ্য অর্জনে উৎসাহিত করা, এটা হচ্ছে মোটিভেশন। 5 নম্বরের প্রশ্ন যে নিচের কোনটি পজিটিভ অ্যাটিটিউডের উদাহরণ? তাহলে অপশনগুলো দেখো, যে আমি কখনোই পারবো না, এই ধরনের মনোভাব হলে কি এটা কি পজিটিভ অ্যাটিটিউড বলা যায়? তারপরে সমস্যা আছে কিন্তু আমি চেষ্টা করে সমাধান করব, এটা একটা পজিটিভ অ্যাটিটিউড কি? তারপরে গ হচ্ছে সবকিছুর জন্য অন্যেরা দায়ী। এরকম যদি মনোভাব হয় তাহলে কি এটা পজিটিভ অ্যাটিটিউড বলা যাবে? না ব্যর্থ হলে আর চেষ্টা করব না, এরকম যদি মনোভাব হয় তাহলে কি পজিটিভ অ্যাটিটিউডের উদাহরণ হবে? তাহলে কোন অপশনটা হতে পারে? যে 5 এর সঠিক উত্তর হবে অপশন বি, এই যে সমস্যা আছে কিন্তু আমি চেষ্টা করে সমাধান করব, এটাই কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড। 6 নম্বরের প্রশ্ন যে ইন্ট্রিনসিক মোটিভেশন বলতে কি বোঝা হয়? ইন্ট্রিনসিক মোটিভেশন বলতে কি বোঝায়? বাইরের পুরস্কারের জন্য কাজ করা, না শাস্তির ভয়ে কাজ করা, না নিজের আগ্রহ এবং সন্তুষ্টি থেকে কাজ করার প্রেরণা, না অন্যের চাপে কাজ করা। তাহলে 6 এর সঠিক উত্তর হবে অপশন গ, নিজের আগ্রহ এবং সন্তুষ্টি থেকে কাজ করার প্রেরণা
এটাই হচ্ছে ইনস্ট্রিনসিক মোটিভেশন এর উদাহরণ। 7 নম্বরের প্রশ্ন যে এক্সট্রিনসিক মোটিভেশন কোনটির মধ্যে সম্পর্কিত? ব্যক্তিগত আগ্রহ, না বাইরের পুরস্কার বা স্বীকৃতি, গ হচ্ছে আত্মতৃপ্তি, আর ঘ হচ্ছে নিজের মূল্যবোধ। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন খ, বাইরের পুরস্কার বা স্বীকৃতি। এটা হচ্ছে একটা এক্সট্রিনসিক মোটিভেশনের উদাহরণ। এরপরে 8 নম্বরের প্রশ্ন, পজিটিভ অ্যাটিটিউডের একটি গুরুত্বপূর্ণ সুবিধা কি? আত্মবিশ্বাস বৃদ্ধি করে, না কাজের প্রতি অনীহা বাড়ায়, গ হচ্ছে সমস্যা বাড়িয়ে তোলে, ঘ হচ্ছে দায়িত্ব কমিয়ে দেয়। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন এ, আত্মবিশ্বাস বৃদ্ধি করে। যখন পজিটিভ অ্যাটিটিউড, যখন চিন্তা ভাবনা থাকবে তখন দেখবে আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। এরপরে 9 নম্বর প্রশ্ন যে কোনো কাজে ব্যর্থ হলে একজন ইতিবাচক মনোভাবের ব্যক্তি কি করবেন? ইতিবাচক মনোভাব মানে পজিটিভ অ্যাটিটিউড ব্যক্তি কি করবেন যখন কাজে ব্যর্থ হয়ে যায়, তখন তিনি কি করেন? তাহলে অপশনগুলো দেখো, চেষ্টা করা বন্ধ করবেন, না অন্যকে দোষ দেবেন, না ব্যর্থ থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করবেন, না সব কিছু ছেড়ে দেবেন। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন গ, ব্যর্থ থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করবেন। যারা পজিটিভ অ্যাটিটিউড মনোভাব নিয়ে চলে তাদের কিন্তু এরকম সবসময় আগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকে। তাই যদি ব্যর্থ হয়ে যায় তাহলে ব্যর্থ হওয়ার পরও সে আবার শিক্ষা নিয়ে কিভাবে আবার চেষ্টা করবে, ব্যর্থটাকে কিভাবে শিক্ষা হিসেবে মানে শিক্ষা নিয়ে আবার ওই চেষ্টা করবে, সেটা সবসময় চিন্তা থাকে। এরপরে 10 নম্বরের প্রশ্ন যে গোল সেটিং বা লক্ষ্য নির্ধারণ কিভাবে মোটিভেশন বৃদ্ধি করতে সাহায্য করে? কাজকে আরো অস্পষ্ট করে, ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য ও দিক নির্দেশনা দেয়, আর গ হচ্ছে কাজের পরিমাণ বাড়িয়ে দেয়, আর ঘ হচ্ছে ব্যর্থতার ভয় বাড়ায়। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন খ, ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য ও দিক নির্দেশনা দেয়। এরপরে 11 নম্বরের প্রশ্ন যে নিচের কোনটি মোটিভেশনের উৎস হতে পারে? মোটিভেশনের উৎস হতে পারে, তাহলে দেখো অপশনগুলো, সাফল্যের আশঙ্কা, স্বীকৃতি পাওয়ার ইচ্ছা, ব্যক্তিগত লক্ষ্য, উপরের সবগুলোই। তাহলে 11 সঠিক উত্তর হবে উপরের সবগুলোই, যে সাফল্যের আকাঙ্ক্ষা হতে পারে, স্বীকৃতি পাওয়ার ইচ্ছা, ব্যক্তিগত লক্ষ্য, এগুলো হচ্ছে মোটিভেশনের উৎস হতে পারে। 12 নম্বরের প্রশ্ন পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তা ভাবনা, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ থিঙ্কিং, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেবে। কি করতে সাহায্য করে আমাদের পজিটিভ থিঙ্কিং? আত্মবিশ্বাস এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াতে, না দুশ্চিন্তা বাড়াতে, না কাজ থেকে দূরে থাকতে, না ব্যর্থতার ভয় বাড়াতে? তাহলে 12 সঠিক উত্তর হবে অপশন ক, আত্মবিশ্বাস এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াতে। এরপরে 13 নম্বরের প্রশ্ন একজন কর্মীর মোটিভেশন কমে গেলে কি করা উচিত? অপশনগুলো দেখো, তাকে আরো নিরুৎসাহিত করা, তার লক্ষ্য এবং কাজের উদ্দেশ্য বুঝতে সাহায্য করা, গ হচ্ছে তার কাজে উপেক্ষা করা, আর ঘ হচ্ছে সবসময় সমালোচনা করা। তাহলে 13 সঠিক উত্তর হবে অপশন খ, তার লক্ষ্য এবং কাজের উদ্দেশ্য বুঝতে সাহায্য করা। এরপরে 14 নম্বরের প্রশ্ন পজিটিভ অ্যাটিটিউড বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ, কোনটি গুরুত্বপূর্ণ? পজিটিভ অ্যাটিটিউড বজায় রাখার জন্য কোনটা গুরুত্বপূর্ণ? যে ক হচ্ছে নেতিবাচক চিন্তায় সবসময় মনোযোগ দেওয়া, নাকি খ অপশন আছে নিচের শক্তি ও সক্ষমতার উপর বিশ্বাস রাখা, গ হচ্ছে ব্যর্থতার পর হাল ছেড়ে দেওয়া আর অন্যকে দোষ দেওয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, নিচের শক্তি ও ক্ষমতার উপর বিশ্বাস রাখা। তোমরা অপশন দেখলেই এগুলো একটু আইডিয়া করতে পারবে যে কোনটা সঠিক উত্তর হতে পারে। এরপরে 15 নম্বরের প্রশ্ন মোটিভেশন এবং পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে সম্পর্ক কি? অপশনগুলো দেখো, দুটোর মধ্যে সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, না খ বলছে যে পজিটিভ অ্যাটিটিউড মোটিভেশনকে বাড়াতে সাহায্য করে, গ হচ্ছে যে মোটিভেশন সব সময় পজিটিভ অ্যাটিটিউড কমিয়ে দেয়, না ঘ হচ্ছে দুটি নেতিবাচক আচরণ তৈরি করে। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন খ, পজিটিভ অ্যাটিটিউড মোটিভেশনকে বাড়াতে সাহায্য করতে পারে। তাহলে প্রথম সেশন থেকে আমরা দেখলাম 15টা প্রশ্ন। এরপরে চলে যাব 2 নাম্বার সেশন। 2 নাম্বার সেশনে আছে যে রেজাল্ট ওরিয়েন্টেশন অর্থাৎ ফলাফল ভিত্তিকতা, এর উপরে আমরা দেখব এমসিকিউ প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন দেখো, এখান থেকে প্রথম প্রশ্ন আছে যে রেজাল্ট ওরিয়েন্টেশন বা ফলাফল
ভিত্তিকতা বলতে কি বোঝায়? অপশনগুলো দেখো, শুধু কাজ শুরু করা, না নির্দিষ্ট ফলাফল অর্জনের দিকে মনোযোগ দেওয়া, না কাজ এড়িয়ে চলা, না অন্যের উপর নির্ভর করা। তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, নির্দিষ্ট ফলাফল অর্জনের দিকে মনোযোগ দেওয়া। এরপরে 2 নম্বরের প্রশ্ন, যে একজন রেজাল্ট ওরিয়েন্টেড ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য কি? অপশনগুলো দেখো, লক্ষ্যহীনতা, সময় নষ্ট করা, লক্ষ্য অর্জনের প্রতি মনোযোগ থাকা, আর কাজ অসম্পূর্ণ রাখা। তাহলে 2 এর সঠিক উত্তর হবে অপশন গ, লক্ষ্য অর্জনের প্রতি মনোযোগ থাকা। এটাই হচ্ছে কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড ব্যক্তির একটা প্রধান বৈশিষ্ট্য। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে রেজাল্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে প্রথমেই কি নির্ধারণ করা উচিত? কি নির্ধারণ করা উচিত? বিনোদনের সময়, লক্ষ্য, ছুটির দিন, আর হচ্ছে ব্যক্তিগত পছন্দ। তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, লক্ষ্য। 4 নম্বরের প্রশ্ন, লক্ষ্য অর্জনের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? পরিকল্পনা, না অলসতা, না কাজ পিছিয়ে দেওয়া, না অজুহাত তৈরি করা। তাহলে লক্ষ্য অর্জনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে পরিকল্পনা। 5 নম্বরের প্রশ্ন, একজন ফলাফল ভিত্তিক ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হলে কি করেন? কাজ ছেড়ে দেন, না অন্যকে দোষ দেন, না ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করেন, না সমস্যা এড়িয়ে যান। তাহলে অপশন হবে গ। দেখো, এটাই মনে হচ্ছে যেন সঠিক উত্তর হবে, ভুল থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করেন। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে রেজাল্ট ওরিয়েন্টেশনের সঙ্গে কোন গুণটি সবচেয়ে বেশি সম্পর্কিত? অপশনগুলো দেখো, অধ্যাবসায়, অলসতা, উদাসীনতা, আর ভয়। তাহলে 6 এর সঠিক উত্তর হবে অপশন ক, অধ্যাবসায়, পারসিভারেন্স ইংরেজিতে বলা হয়। এরপরে 7 নম্বরের প্রশ্ন আছে যে স্মার্ট গোল নির্ধারণের উদ্দেশ্য কি? স্মার্ট গোল নির্ধারণের উদ্দেশ্য, অপশনগুলো দেখো, লক্ষ্যকে অস্পষ্ট রাখা, লক্ষ্যকে নির্দিষ্ট ও অর্জনযোগ্য করা, কাজ বন্ধ রাখা, আর শুধুমাত্র অন্যের উপর নির্ভর করা। তাহলে 7 এর সঠিক উত্তর হবে অপশন খ, লক্ষ্যকে নির্দিষ্ট ও অর্জনযোগ্য করা। এরপরে 8 নম্বরের প্রশ্ন, যে সময় মতো কাজ সম্পূর্ণ করা রেজাল্ট ওরিয়েন্টেশনের কোন দিককে প্রকাশ করে? দায়িত্ববোধ, অবহেলা, অনাগ্রহ, আর অক্ষমতা। তাহলে 8 এর সঠিক উত্তর হবে অপশন এ, দায়িত্ববোধ। এরপরে 9 নম্বরের প্রশ্ন, একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল করার জন্য পড়াশোনার সময়সূচি তৈরি করে, এটি কি নির্দেশ করে? রেজাল্ট ওরিয়েন্টেশন, না নেগেটিভিটি, না কেয়ারলেসনেস, না ডিপেন্ডেন্সি। তাহলে এটা সঠিক উত্তর হবে 9 এর ক, রেজাল্ট ওরিয়েন্টেড। এরপরে 10 নম্বরের প্রশ্ন, রেজাল্ট ওরিয়েন্টেড ব্যক্তি কাজের অগ্রগতি কিভাবে বুঝতে পারেন? অগ্রগতি পর্যালোচনা করে, না কাজের প্রতি নজর না দিয়ে, না অন্যের মতামতের উপর সম্পূর্ণ নির্ভর করে, না কাজ বন্ধ করে। তাহলে 10 এর সঠিক উত্তর হবে অপশন ক, অগ্রগতি পর্যালোচনা করে। এরপরে 11 নম্বরের প্রশ্ন, যে কোনো লক্ষ্য অর্জনে বাধা এলে রেজাল্ট ওরিয়েন্টেড ব্যক্তির কি করা উচিত? হাল ছেড়ে দেওয়া, না বিকল্প উপায় খুঁজে নেওয়া, না কাজটি ভুলে যাওয়া, না অন্যকে দোষ দেওয়া। তাহলে 11 সঠিক উত্তর হবে অপশন খ, বিকল্প উপায় খুঁজে নেওয়া। এরপরে 12 নম্বরের প্রশ্ন, রেজাল্ট ওরিয়েন্টেশন উন্নত করতে কোনটি সাহায্য করে? ক, অগ্রাধিকার নির্ধারণ, সময় নষ্ট করা, কাজ পিছিয়ে দেওয়া, লক্ষ্য পরিবর্তন করতে থাকা। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশন ক, অগ্রাধিকার নির্ধারণ। এরপরে 13 নম্বরের প্রশ্ন, ফিডব্যাক গ্রহণ করা কেন গুরুত্বপূর্ণ? ক হচ্ছে নিজের কাজের উন্নতি করার জন্য, খ হচ্ছে কাজ বন্ধ করার জন্য, এরপরে অন্যকে দোষ দেওয়ার জন্য, না সময় নষ্ট করার জন্য। তাহলে 13 সঠিক উত্তর হবে অপশন ক, নিজের কাজের উন্নতি করার জন্য ফিডব্যাক গ্রহণ করা গুরুত্বপূর্ণ। এরপর 14 নম্বরের প্রশ্ন, রেজাল্ট ওরিয়েন্টেশন এর বিপরীত আচরণ কোনটি? দেখো অপশনগুলো, লক্ষ্য নির্ধারণ, কাজের অগ্রগতি পর্যালোচনা, গ হচ্ছে বারবার কাজ পিছিয়ে দেওয়া, আর ঘ হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। তাহলে 14 সঠিক উত্তর হবে অপশন গ, বারবার কাজ পিছিয়ে দেওয়া। এরপরে 15 নম্বর প্রশ্ন, যে
রেজাল্ট ওরিয়েন্টেশন একজন ব্যক্তিকে কি অর্জনে সাহায্য করে? অপশনগুলো দেখো, যে নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করতে, কাজ এড়িয়ে যেতে, দায়িত্ব থেকে পালাতে, সময় নষ্ট করতে। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন ক, নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করতে। এরপরে আমরা চলে যাব 3 নম্বর সেশন। তাহলে 2 নম্বর সেশন থেকে আমরা রেজাল্ট ওরিয়েন্টেশন থেকে 15টা প্রশ্ন এমসিকিউ দেখলাম। আশা করি তোমাদের যে প্রশ্ন আসবে এর মধ্যেই কমন পাবে। এরপরে দেখো 3 নাম্বার সেশন আছে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আত্মসচেতনতা। তোমাদের যে এই দ্বিতীয় নাম্বার ইউনিটের সেশনগুলো খুব ভালো ভালো, নিজেরও কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। দেখো সেলফ অ্যাওয়ারনেস আত্মসচেতনতা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন দেখো, যে নিচের কোনটি একজন ব্যক্তির ব্যক্তিত্ব বর্ণনা করার একটি প্যারামিটার নয়? কোনো ব্যক্তির ব্যক্তিত্ব বলি না, পার্সোনালিটি, এই বর্ণনা করার প্যারামিটার কোনটা নয়? আত্মবিশ্বাস, না উন্মুক্ততা, না নিউরোসিটিজম, না এগ্রিবলিনেস, বা সহ সহমত প্রবণতা। তাহলে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ক, আত্মবিশ্বাস। এটা হচ্ছে কিন্তু প্যারামিটার নয়। এরপর 2 নম্বর প্রশ্ন, যে কোনটি পার্সোনালিটি ডিসঅর্ডারের নিজের গুরুত্ব সম্পর্কে অতিরিক্ত বা চরম ধারণা দেখা যায়? অপশনগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশন এ, নার্সিস্টিক্স অ্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার। এটাই হবে সঠিক উত্তর। আরও যেগুলো আছে, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, আর যে কোনোটাই নয়। তাহলে সঠিক উত্তর হবে অপশন ক। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে রবির মধ্যে শূন্যতার অনুভূতি, পরিত্যক্ততার ভয়, আত্মহত্যার প্রবণতা রয়েছে, এটি কোন ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ? দেখো এটা তোমাদের সেম 3 2025 এসছে। আগের বছরের প্রশ্ন এটা, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এখানে মার্ক করা হয়নি আমার, তোমরা একটু নোট করে নেবে। এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল 2025-এ এটা এসছে। তাহলে এটা কি ধরনের ডিসঅর্ডার বলেছে? তাহলে দেখো এখানে অপশনটা হবে, সঠিক উত্তর হবে এটার অপশন এ, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এরপরে 4 নম্বর প্রশ্ন, মোনা তার বোনকে পার্সোনালিটি ডিসঅর্ডার কাটিয়ে উঠতে সাহায্য করেছে, তার কি করা উচিত? বোনের সঙ্গে কথা বলা, তাকে বিভিন্ন শখের কাজে যুক্ত করা, তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করা, উপরের সবকটি। তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশন উপরের সবকটি, ঘ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 5 নম্বরের প্রশ্ন, পার্সোনালিটি বলতে কি বোঝায়? শুধুমাত্র একজন ব্যক্তিত্ব শারীরিক গঠন, না একজন ব্যক্তির চিন্তা, অনুভূতি, আচরণের বৈশিষ্ট্য সমূহ? গ হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির বুদ্ধিমত্তা, আর ঘ হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির সামাজিক অবস্থান। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন বি, যে ব্যক্তির চিন্তা, অনুভূতি এবং আচরণের বৈশিষ্ট্যকে বলা হয় পার্সোনালিটি। এরপরে 6 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি বিগ 5 পার্সোনালিটি ট্রেটস এর অন্তর্ভুক্ত? অপশনগুলো দেখো, যে ওপেননেস, হাইট, ওয়েট আর এজ, কোনটি বিগ 5 পার্সোনালিটি ট্রেটস এর অন্তর্ভুক্ত? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, ওপেননেস। এরপরে 7 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন আছে, একজন নার্কিসিস্টিক ব্যক্তির মধ্যে সাধারণত কোন বৈশিষ্ট্য দেখা যায়? অতিরিক্ত আত্মগুরুত্বের অনুভূতি, সবসময় অন্যের উপর নির্ভরশীলতা, সামাজিক যোগাযোগের সম্পূর্ণ অভাব, অতিরিক্ত ভয়। তাহলে 7-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক, অতিরিক্ত আত্মগুরুত্বের অনুভূতি। এরপরে 8 নম্বরের প্রশ্ন,
বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এর একটি সাধারণ বৈশিষ্ট্য কোনটি? মেজাজের দ্রুত পরিবর্তন, অতিরিক্ত শারীরিক শক্তি, উচ্চ রক্তচাপ এবং শ্রবণ শক্তি কমে যাওয়া। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন এ, মেজাজের দ্রুত পরিবর্তন। এরপরে 9 নম্বরের প্রশ্ন, যে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তি সাধারণত কি করেন? এ ধরনের ব্যক্তিরা অন্যের উপর অতিরিক্ত নির্ভর করেন, না সবসময় একা থাকতে চান, না নিজেকে অন্যের থেকে শ্রেষ্ঠ মনে করেন, না সব সিদ্ধান্ত নিজে নেন। 9-এর সঠিক উত্তর হবে অপশন এ, অন্যের উপর অতিরিক্ত নির্ভর করেন। এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে অ্যাভয়েড্যান্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের প্রধান বৈশিষ্ট্য কি? এর 10-এর সঠিক উত্তর হবে অপশন এ, সমালোচনা প্রত্যাখ্যানের ভয়ে সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলা। একে বলা হয় অ্যাভয়েড্যান্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এরপরে 11 নম্বর প্রশ্ন, পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে পরিবারের সদস্যদের কি ভূমিকা থাকা উচিত? সহানুভূতিশীল হওয়া, না উৎসাহ দেওয়া, না প্রয়োজনে পেশাদারের সাহায্য নিতে সাহায্য করা, না উপরের সবগুলোই? তাহলে 11 সঠিক উত্তর হবে উপরের সবগুলোই। এরপরে 12 নম্বরের প্রশ্ন, যে এগ্রিব্লিনেস বলতে কি বোঝায়? অপশনগুলো দেখো, যে অন্যের প্রতি সহযোগিতামূলক ও সহানুভূতিশীল প্রবণতা হওয়ার প্রবণতা, সবসময় রাগী থাকা, একা থাকতে পছন্দ করা, নিজের গুরুত্ব অতিরিক্ত মনে করা। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশন এ, অন্যের প্রতি সহযোগিতামূলক ও সহানুভূতিশীল হওয়ার প্রবণতা, এটাকে বলা হয় এগ্রিব্লিনেস। 13 নম্বরের প্রশ্ন, যে নিউরোটিসিজম বেশি হলে ব্যক্তির মধ্যে কি দেখা যেতে পারে? তাহলে 13 সঠিক উত্তর হবে অপশন এ, উদ্বেগ এবং নেতিবাচক আবেগের প্রবণতা। 14 নম্বরের প্রশ্ন, পার্সোনালিটি ডিসঅর্ডারের চিকিৎসায় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে? দেখো, সাইকোথেরাপি, না প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ, পরিবার ও বন্ধুদের সহযোগিতা, উপরে সবগুলো? তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ, সব উপরের সবগুলোই। 15 নম্বরের প্রশ্ন, যে একজন ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কোনটি কার্যকর? তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন খ, তার সক্ষমতাকে উৎসাহিত করা। এটাই হচ্ছে একজন ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ানোর এটি একটা কার্যকর পন্থা বলা যেতে পারে, তার সক্ষমতাকে উৎসাহিত করা। তাহলে আমরা ইউনিট 2 থেকে সেশন 1 এবং সেশন 2, সেশন 3 এর সমস্ত প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের এই এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ইউনিটের এমসিকিউ প্রশ্ন নিয়ে।